নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব আজ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে থাকছে বিশাখাও। ভোট যত দক্ষিণে এগোবে, মানে উত্তরবঙ্গ থেকে যত দক্ষিণবঙ্গের দিকে এগোবে ভোট, ততই নাকি বাড়বে ঘাস ফুলের দাপট। এরকম দাবি তৃণমূলের তরফ থেকে তো করা হচ্ছিলই, বেশ কিছু স্বঘোষিত রাজনৈতিক বিশ্লেষক তারাও এই ধরনের ব্যাখ্যা ট্যাখ্যা নিয়ে সামনে আসছিলেন। তাই এইসব ব্যাখ্যা বিশ্লেষণ শুনে শাসক দলের একাংশ সম্ভবত খুব উৎসাহিত হয়ে উঠেছিলেন, যে কারণে এর আগের দফায় মানে চতুর্থ দফায় যখন ভোট গ্রহণ হলো, সেই সময়ে অনেকে পথে নেমেছিলেন দাপট দেখানোর জন্য। বিশেষ করে বর্ধমানে আমরা দেখেছিলাম যে কিভাবে দাপট দেখাতে রাস্তায় বুথে দাপিয়ে বেড়ানোর চেষ্টা করছে শাসক দলের বাহিনী। বিরোধী প্রার্থী থেকে বুথ এজেন্ট, এমনকি কেন্দ্রীয় বাহিনীও আক্রান্ত হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর সাব ইন্সপেক্টর রক্তাক্ত হয়েছিলেন সেদিনের হামলায়। তো সেই দিন এই দাপটটা কিছুটা দেখাতে পেরে এই রাজ্যের শাসক দল মানে তৃণমূল সম্ভবত ভেবেছিল যে এরপর থেকে যতগুলো দফায় ভোট হবে প্রত্যেকটা দফাতেই তাদের এই দাপট, এই কোট আনকোট খেলার দাপট ক্রমশ বাড়বে। কিন্তু হিসেবে বোধহয় একটু ভুল হয়ে গিয়েছিল। তার কারণ কেন্দ্রীয় বাহিনী তারাও বুঝতে পেরেছিলেন বা কমিশনও বুঝতে পেরেছিলেন যে আর খুব নরম হাতে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে না, কারণ কেন্দ্রীয় বাহিনীকেও রক্তাক্ত হতে হচ্ছে, এবার শক্ত হতে হবে। ফলে আজকে মানে সোমবার যে পঞ্চম দফার ভোট গ্রহণ হলো, সেই পঞ্চম দফার ভোট গ্রহণে কেন্দ্রীয় বাহিনীর অসামান্য দাপট আমরা দেখলাম দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, অসামান্য দাপট। আর সেই দাপটটা দেখার পর তৃণমূলের সুর যেন কেমন বদলে গেল। যারা খেলা হবে বলে উল্লাস শুরু করে দিয়েছিলেন, তাদের সুর একদম অন্যরকম। তাদের ঘরে যেন খেলা ভাঙার খেলা একটা শুরু হয়ে গিয়েছে। এই রকম একটা শোকের আবহ তৃণমূলের শিবিরে। কি বলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা চতুর্দিকে, বা যারা খেলা করতে চেয়েছিলেন তারা আজকে কি বলছেন, সেই সমস্ত ছবি এবং কেন্দ্রীয় বাহিনীর অসামান্য দাপটের ছবি আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো আপনাদের। সত্যি তো, সেই কবে থেকে বলা হচ্ছে খেলা হবে, কিন্তু খেলা তো ভেস্তে গেল। এর নেপথ্যে কি রয়েছে? নেপথ্যে একটা ছোট্ট ম্যাজিক। কি সেই ম্যাজিক? অবশ্যই কথা বলবো সেই ম্যাজিক নিয়ে। আজ দেখলাম আমরা রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ হলো। 7টা লোকসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়েছে। যে সমস্ত এলাকায় আজ ভোট ছিল এদিন, অর্থাৎ আজ, সেই সব এলাকার মধ্যে বেশ কিছু অংশে রাজনীতি বরাবরই উত্তপ্ত। সেখানে বেশ কয়েকটা চিহ্নিত বুথ বা চিহ্নিত জায়গা রয়েছে যেগুলো সংবেদনশীল বা সেন্সিটিভ বুথ হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত। অশান্তি যে হতে পারে সেই সমস্ত জায়গায় আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কার কথা খুব ভালো করে জানে জাতীয় নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটে আমরা যেভাবে দেখেছি কেন্দ্রীয় বাহিনীর সাব ইন্সপেক্টর রক্তাক্ত হয়েছেন, যেভাবে আমরা দেখেছি কমান্ড্যান্টের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, সেই ছবিটাও তো জাতীয় নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার, তাদের কাছে রেকর্ড রয়েছে। তাতে বাহিনী এবং কমিশন এই দফায় অর্থাৎ পঞ্চম দফায় যে আরও বেশি সতর্ক থাকবে, এটা তো একেবারে অঙ্কের হিসেব ছিল। তাই দুষ্কৃতী দৌরাত্মের কোনো সুযোগই হলো না এই দফার ভোটে, অর্থাৎ পঞ্চম দফার বাংলার ভোটে। দৌরাত্মের চেষ্টা দেখলেই বাহিনী এমন কড়া দাওয়াই দিয়েছে দিনভর, দিনের শেষে বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র একরাশ অভিযোগ তোলা ছাড়া আর কোনো উপায় ছিল না শাসক দলের সামনে। ব্যাপারটা ঠিক কি হলো? খেলা পুরোপুরি হাতের বাইরে চলে গেল নাকি?
খেলা হবে খেলা হবে, সেই কবে থেকে এই চিৎকার করে যাচ্ছেন যারা, তাদের সঙ্গে কি খেলাটা শেষ হয়ে গেল, ভেস্তে গেল খেলাটা, নাকি বাহিনীর দাপটে সব খেলাটা বদলে গেল? খেলাটা যেটা শুরুই হলো না, আদতে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কিছু ছবি যেগুলো কথা বলে, সারাদিন ধরে সেই সমস্ত ছবি আমরা দেখেছি। তার থেকে কয়েকটা বাছাই করা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা দেখলেই আপনি বুঝবেন বাহিনীর দাপটে আজ সব খেলা কিভাবে শেষ হয়েছে। একদম তাই, দেখে নিন বাহিনীর দাপটের সেই কয়েকটা ছবি, বাছা কিছু ছবি। বাহিনী কিভাবে আজকে খেলা শেষ করে দিয়েছে বা খেলা ঘুরিয়ে দিয়েছে সেটা একবার দেখে নিন। চতুর্থ দফা থেকে যে খেলা শুরু করার চেষ্টা হয়েছিল, পঞ্চম দফাতেই সেই খেলার কোমর কিভাবে ভেঙে দিতে হয় সেটা কেন্দ্রীয় বাহিনী আজ দেখিয়ে দিয়েছে। প্রথমে টিটাগড়ের একটা ছবি দেখাবো। টিটাগড়, বুঝতে পারছেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, অত্যন্ত উত্তপ্ত। অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক, যিনি গত 5 বছর সাংসদ ছিলেন ওই এলাকার, অর্জুন সিং এলাকায় দাবাং নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে পার্থ ভৌমিক, যিনি ওই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে খ্যাতনামা নেতা, রাজ্যের মন্ত্রী। তাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেখানে টিটাগড়ে আজকে কিভাবে বুথের সামনে যখন গোলমালের চেষ্টা হলো, জমায়েতের চেষ্টা হলো, সেই জমায়েত কিভাবে কেন্দ্রীয় বাহিনী সরালো একবার দেখুন। টিটাগড়ে সেই জমায়েতকে কিভাবে সরানো হলো একবার দেখে নিন সেই ছবি। সেই ছবি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী কিভাবে লাঠি উঁচিয়ে তাড়া করলো, একেবারে ফুল অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনী। মানে কোথাও কোনো রকম আপোষ নয়। জমায়েতের চেষ্টা হলে, কোনো রকম অশান্তির চেষ্টা হলে কড়া হাতে দমন, বোধহয় এই বার্তা বাহিনীর কাছে চলে এসেছে কমিশনের তরফ থেকে। ফলে একেবারে ক্ষিপ্র রণমূর্তি নিয়ে এই দুষ্কৃতীদের দিকে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী। নিমেষে জমায়েত উধাও। এই যে ছবিটা দেখছেন, এটা টিটাগড়ের ছবি। যারা কলার উঁচু করে শাসক দলের ছাতার তলায় আশ্রয় নিয়ে থাকার সুবাদে পুলিশ প্রশাসন সঙ্গে আছে মনে করে যারা কলার উঁচু করে গুন্ডামি করতে রাস্তায় নামে, তাদের সাহসটা আসলে কতটা, তাদের দম আসলে কতটুকু, সেটা দেখা গেল কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হতেই। লাঠি নিয়ে তাড়া করতেই এলাকা ছেড়ে এমন পগার পার যে আর বুথের দিকে আসতে দেখা গেল না। পরের ছবিটা দেখুন, এটা ছিল টিটাগড়। আর একটা ছবি গঙ্গার ওপারে হাওড়ায় গুলমোহর এলাকায়, সেখানেও জমায়েতের চেষ্টা। গুলমোহর এলাকায় সেখানে বহিরাগতদের সঙ্গে নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী খবর পেয়েই তৎপর হলো, সক্রিয় হলো, এবং কেন্দ্রীয় বাহিনী সেখানেও তাড়া করলো এই দুষ্কৃতীদের। গুলমোহর এলাকার এই ছবি দেখলে বুঝতে পারবেন কেন্দ্রীয় বাহিনী কীরকম দাপটটা আজকে মাঠে ময়দানে রাস্তাঘাটে দেখিয়েছে। আজকে 7টা লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে, আপনারা জানেন। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এবং উলুবেড়িয়া। তার মধ্যে ব্যারাকপুরের ছবি আপনাদের দেখালাম, এখন হাওড়ার ছবি দেখাচ্ছি। গুলমোহর এলাকা, সেই ছবি। কিভাবে দুষ্কৃতীদের পগার পার করেছে লাঠি উঁচিয়ে কিভাবে পগার পার করেছে কেন্দ্রীয় বাহিনী, সেই ছবি। জমায়েত হঠাতে এইভাবেই এদিন তাড়া করলো কেন্দ্রীয় বাহিনী। এই ভূমিকাটাই সম্ভবত একদম প্রথম থেকে রাজ্যের মানুষ চাইছিলেন, যে যদি কোনো রকম অশান্তি ভোটের সময় করার চেষ্টা হয়, বুথ ঘিরে অশান্তি তৈরি করার চেষ্টা হয়, তাহলে যেন বাহিনী এই ভূমিকায় নেয়। মানুষ যেন তার নিজের ভোট নিজে দিতে পারেন, যেখানে খুশি ভোট দিন, কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন আর নিজের মর্জিতে দেবেন, কেউ এসে প্রভাবিত করবে না। সেই ছবি কিন্তু এবার তৈরি হয়ে গেল। উত্তরবঙ্গে যখন ভোট হচ্ছিল সেই সময় এত অশান্তি ছিল না, ভোট দক্ষিণে আস্তে আস্তে অশান্তি বাড়ছিল। পূর্ণ মাত্রায় বেড়ে যাওয়ার আগেই কিন্তু বাহিনী সক্রিয় হয়ে গেল। পরবর্তী ছবিটা দেখব আরামবাগের পিয়ারডাঙ্গাতে। পরবর্তী ছবি আরামবাগের পিয়ারডাঙ্গাতে কি হলো, সেখানেও কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়ে সেখানে কিন্তু পুরো নিরীক্ষণের মধ্যে রেখেছিল পুরো বিষয়টাকে। কারা যাচ্ছে, কারা আসছে, বাইক নিয়ে কেউ দাপট দেখাচ্ছে কিনা, কোনো বাইক বাহিনীর আগমন ঘটছে কিনা। ফলে সন্দেহভাজন গতিবিধি দেখলেই বা সন্দেহজনক গতিবিধি দেখলেই সেখানে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কিন্তু বাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। এবং বাহিনীর থাপ্পড়টাও লক্ষ্য করুন, যখনই দেখা গিয়েছে যে কোনো রকম সন্দেহজনক গতিবিধি, যখনই দেখা গিয়েছে যে কোনোভাবে অশান্তি তৈরি করার চেষ্টা নিয়ে কেউ হাজির হচ্ছে, বাহিনী যেভাবে সক্রিয় হয়েছে
এবং সেই থাপ্পড়ের ঘা সামলাতে যেরকম কেঁপে গিয়েছে দুষ্কৃতীরা, সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এইভাবে কেন্দ্রীয় বাহিনী আজকে কিন্তু দিনভর তটস্থ করে রেখেছিল দুষ্কৃতীদের। কাদের বলছি দুষ্কৃতী? যারা গণতন্ত্রের উৎসবকে লুঠের উৎসবে পরিণত করতে চায়, যারা গণতন্ত্রের উৎসবকে কোনোভাবেই শান্তিতে বা অবাধে হতে দিতে চায় না, তাদের সঙ্গে যে ব্যবহার করা দরকার কেন্দ্রীয় বাহিনী সেই উপযুক্ত ওষুধটাই আজ দিয়েছে। আমি কি করি আমাকে আমরা আমার কিছু করছি আরে यार আমি কি করি আমাকে সারা দিন ধরে কিভাবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই পঞ্চম দফার ভোট হলো রাজ্যে, সেই ছবিটা আমরা দেখালাম। সেই ছবিটা আমরা দেখলাম যে কিভাবে নজরদারি চললো, এবং শুধু নজরদারি নয়, কোথাও জমায়েত হচ্ছে, সেই জমায়েত কিভাবে হটাতে হবে, মুহূর্তের মধ্যে সেই জায়গাটা ফাঁকা করতে হবে যাতে বুথ সচল থাকে, যাতে ভোট গ্রহণ সচল থাকে, সেই ব্যবস্থা করেছে কে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পাশাপাশি আমরা দেখলাম যদি কোথাও যদি দেখা যাচ্ছে কোনো সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বা কাউকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, সেখানে গিয়েও যদি সন্তোষজনক কোনো উত্তর না পাওয়া যায়, আমরা দেখলাম যে কিভাবে 82 শিক্ষার একটা চর সপাটে একজন দুষ্কৃতীর গালে এসে পড়লো, সেই ছবিটাও আমরা দেখেছি। এবং এভাবেই এই ছবিগুলো যখন বারবার দেখা গিয়েছে আজকের দিনে, তখন একটু পিছিয়ে গিয়ে যদি ভাবি, আমরা এই ভোট শুরুর আগে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বিভিন্ন জনসভাতে গিয়ে বলেছিলেন যে যদি কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে ভোট করাতে আসে তাহলে কি করতে হবে, সেই নিদান তিনি বিভিন্ন জনসভায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আগে থেকেই আশঙ্কা করেছিলেন যে এই রাজ্যে যখন ভোট হবে তখন 100% বুথেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারি থাকবে, এবং সেই আশঙ্কা থেকেই কি তিনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে যেতেন? কখনো বলতেন খেলা হবে হাতে শিলনোড়া নিয়ে, কখনো বলতেন হাতাখুন্তি নিয়ে খেলা হবে। এই ধরনের মন্তব্য কি সেই কারণে, সেই আশঙ্কা থেকেই? শুনে নিন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়, কাজেই সবাই প্রস্তুত থাকবেন। সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায় বা আপনাদের এলাকায়, মা বোনেরা রুখে দাঁড়াবেন। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর একের পর এক মন্তব্য, বারবার নিশানায় কেন্দ্রীয় বাহিনী, বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল তোলা, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা। কারণটা কি? কারণটা সম্ভবত এটাই যে উনি বোধহয় বুঝতে পারছিলেন বা উনি সম্ভবত আশঙ্কা করছিলেন যে কেন্দ্রীয় বাহিনী যদি তৎপরতার সঙ্গে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে চায় তাহলে তার খেলা হবে স্লোগান দেওয়া ভাইয়েরা আর খুব একটা সুবিধা করে উঠতে পারবে না। সেই সুবিধা করার চেষ্টাটা এর আগের দফায় হয়েছিল, মানে ওই খেলা, কোট অ্যান্ড কোট খেলা, সেটা করার চেষ্টা আগের দফায় মানে চতুর্থ দফায় হয়েছিল। সেই জন্যই কমিশন এবং বাহিনী এবার আরও সতর্ক। পঞ্চম দফায় কি হয়েছিল চতুর্থ দফায় দেখব। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তিনি মন্তেশ্বরে গিয়ে প্রথমে আক্রান্ত হন, ভয়ঙ্কর গন্ডগোল শুরু হয়ে যায়। তারপরে বর্ধমান শহরে কপিবাগানে আবার তিনি আক্রান্ত হন, কপিবাগান এলাকায় তার কনভয় আক্রান্ত হয়, এমনকি তার দেহরক্ষী হিসেবে থাকা কেন্দ্রীয় বাহিনীর যে সাব ইন্সপেক্টর তিনিও রক্তাক্ত হন, তার মাথা ফাটে। সেই ছবি একবার দেখব। দিলীপ ঘোষ নিজেও অভিযোগ করছেন পুলিশ এখানে একটা লোক দেখানো কর্মকাণ্ড করছে। এখনো বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনী গাড়ি ঘিরে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
দিলীপ ঘোষের গাড়িতে হামলা হচ্ছে, জুতো দিয়ে মারা হচ্ছে দিলীপ ঘোষের গাড়িতে। দিলীপ ঘোষ আজকে মন্তেশ্বরে প্রথম হামলার শিকার হন এবং সেখান থেকে ফিরে তার কাছে একটা খবর আছে যে কপিবাগান এলাকায় একটা বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গোলমাল আবার শুরু করা হয় এবং তিনি যখন বুথে ঢুকে বুথ থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় তার কনভয়ের গাড়িগুলির উপরে আবার হামলা হয়। ইট পাটকেল মেরে গাড়ি ভাঙলো, আমাদের সিকিউরিটির মাথা ফাটিয়েছে। সব জায়গায় ক্রিমিনালরাই যারা করেছে দিন না, তাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই এরকম হিংসা করছে। আমরা বেরিয়ে আসার সময় যে গাড়িতে নিরাপত্তা রক্ষীরা ছিলেন সিআইএসএফ জওয়ানরা, সেই গাড়িটি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, পিছনের কাঁচ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং সিআরপিএফ জওয়ানের সিআইএসএফ জওয়ানের কিন্তু মাথা ফেটেছে সেখানে। তবে এই নিয়ে পরপর দুবার দিলীপ ঘোষ সাংঘাতিকভাবে আক্রান্ত হলেন একই দিনে। প্রথমবার মন্তেশ্বরে এবং আরেকবার, দ্বিতীয়বার এখন বর্ধমান শহরের মধ্যেই তিনি আক্রান্ত হয়েছেন। দেখলেন সেদিনের প্রতিবেদন, আমি নিজেই ছিলাম ঘটনাস্থলে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর যিনি সাব ইন্সপেক্টর তিনি নিজে স্পষ্টত জানাচ্ছেন যে তৃণমূলের লোকজন তাকে আক্রমণ করেছেন। ফলে বাহিনীকে এই দফায় যে আরও কড়া হাতে নামতেই হতো, আরও সতর্ক থাকতেই হতো, সে নিয়ে খুব একটা অঙ্ক কষার দরকার পড়ে না। এই প্রসঙ্গে কি বলছেন সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, যে কেন বাহিনী এবার হঠাৎ এত তৎপর, শুনে নেব। কেন্দ্রীয় বাহিনী আনা হয় কেন? মানুষের একটা আস্থা বিশ্বাস তৈরি করার জন্য। সুতরাং তাদের উপর যে আস্থা বিশ্বাসটা তৈরি হয় সেইটা তাদের পালন করতে হয়। তারা যে ওখানে অবস্থান করছে এইটাই মানুষের মধ্যে একটা নিরাপত্তা বোধ তৈরি করে, যার জন্য মানুষ ভোট, আগে ধরুন একটা ভোট বানচাল করা খুব কঠিন কিছু নয়। সকালবেলা 4টে মোড়ে 4টে বোমা মেরে দিলে মানুষ আর ভয়ে ভোটে বেরোবে না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকলে যে জিনিসটা হবে, যে যারাই বোম মারুক না কেন তাদের ওইখানেই শেষ, তারপরে আর কিছু মানে তারা এগোতে পারবে না, কারণ আমাদের প্রোটেকশন দেওয়ার কেউ একটা আছে। আমরা যেটা দেখতে পেলাম আজকে, যে কড়া নজরদারিতে তো বটেই, কড়া হাতে আজকের পঞ্চম দফার রাজ্যের ভোট সামলালো কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সদা তৎপর ছিলেন। এবং আজকে তার মধ্যেও যে বিক্ষিপ্তভাবে যে অশান্তির ছবিগুলো আমরা দেখলাম, বিশেষ করে হুগলির দিকে যদি তাকাই, হুগলি সকাল থেকে একটার পর একটা অভিযোগের ঘটনা সামনে আসছিল। সেখানে আমরা দেখেছি কি হুগলিতে অসীমা পাত্র, যিনি তৃণমূলের বিধায়ক, তার সঙ্গে কথা কাটাকাটি হলো, বচসা হলো, কার সঙ্গে না হুগলির যিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং সেখানেও পাল্টা স্লোগান দেওয়া হলো, পাল্টা স্লোগান হলো। এবং তারপরে আমরা দেখলাম টিটাগড়ে সেখানেও দেখলাম অর্জুন সিংকে বাধা দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে এবং পাল্টা লাঠিচার্জ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। এভাবেই তারা সদা তৎপর থেকেছে। এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখলাম যে এরপরে যারা তৃণমূলের যারা লোকজন, তারা কি বলছে, তারা বলছে তাদের সমস্ত অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। সুরটা তো তৃণমূল সুপ্রিমো আগেই বেঁধে দিয়েছিলেন, এবার সেই সুরেই গান গাইতে শুরু করলেন যারা তৃণমূলের ছোট মেজো সেজো নেতা তারাও। আমরা দেখলাম যে কিভাবে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছিল এবং সেখানে তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র নিজে দাঁড়িয়ে থেকে করছিলেন অশান্তি। একই রকমভাবে অর্জুন সিং, তাকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো জমায়েতকেই বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং প্রত্যেকটা জমায়েতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অশান্তি আর কিছুতেই বরদাস্ত করা হবে না। এই দফার ভোটে সেই বার্তাটা কমিশন এবং বাহিনী স্পষ্টত দিয়ে দিল। সেই জন্যই বোধহয় তৃণমূলের সুরটা বদলাচ্ছে। আজ দিনভর তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দেখা গেল বারবার
কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলতে অনুযোগের সুর এবং কেন্দ্রীয় বাহিনী নাকি বৈষম্য করছে, এই রকম মন্তব্য তারা করছেন। উল্টো দিকে, উল্টো শিবিরে নরেন্দ্র মোদী, তার গলায় কিন্তু আত্মবিশ্বাসের সুর আরও বেশি। কি বলছেন নরেন্দ্র মোদী, শুনবো। हार सामने देख पूरी टीएमसी का आक्रोश चरम पर है। कल तक टीएमसी कांग्रेस को गाली दे रही थी, अब वो कह रही है हम इंडी गठबंधन का हिस्सा है। लेकिन बंगाल के लोग जानते हैं कांग्रेस ये डूब चुका जहाज है और टीएमसी के जहाज में भी छेद हो चुका है। ये दोनों एक दूसरे की सवारी कर ले फिर भी डूबना तो तय है। প্রধানমন্ত্রী সরাসরি বলছেন ঈশান যে তৃণমূলের জাহাজ ডুবছে, নৌকো ডুবছে, আর সেই জন্যই কি খেলা হবে জায়গায় আজকে যখন খেলা ভেস্তে যাওয়ার পালা তখন তাদের শুধুই অভিযোগের সুর গলায়। একেবারেই তাই। একদিকে যে কথা বলছিলাম বারবার, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গলায় শুধুই অভিযোগের সুর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, যে কেন্দ্রীয় বাহিনী যেন বৈষম্য করছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদী, যিনি বিজেপির সর্বোচ্চ প্রচারক এবারের নির্বাচনে, তার গলায় আত্মবিশ্বাসের সুর আরও প্রখর। তিনি স্পষ্ট এসে ঘোষণা করছেন যে তৃণমূলের নৌকো ডুবছে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।